স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। থাইল্যান্ডের সাথে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ। দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তি সই হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা থাই ব্যবসায়ীদের বাংলাদেশের কৃষি, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। 6 দিনের থাইল্যান্ড সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। 6 দিনের ব্যাংকক সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনের সঙ্গে। দিনের শুরুতেই থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার জানানো হয়। ফটো সেশনে অংশ নিয়ে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। শীর্ষ দুই নেতার বৈঠক শেষে প্রতিনিধি পর্যায়ের একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে 5টি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্রে স্বাক্ষর করে দুই দেশ। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়ে বলেন, হাসপাতাল, কৃষি, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা খাতে বিনিয়োগে আসলে তার সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হবে। I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. I proposed to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries and food processing. প্রধানমন্ত্রী বলেন, 1.8 বিলিয়ন জনসংখ্যার আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি বিএমস্টেক। তাই রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশ থাইল্যান্ডের সমর্থন প্রত্যাশা করে। We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. দুই দেশের অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণ চুক্তি, জ্বালানি খাত ও শুল্ক আদায়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। A third memorandum of understanding has been signed on cooperation and mutual assistance in customs matter. To benefit from Thai knowledge, experience and best tourism practices, we signed the Memorandum of Understanding on Cooperation in the field of tourism. পরে থাই প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি সফর শেষে 29 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাওহিদ মিথুন, যমুনা নিউজ। বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে থাইল্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। বলেন, জাতির পিতাকে হত্যা করা হলেও তার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে জানান, অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন, তাই দ্বৈত নাগরিকত্বের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি নিয়ে থাই সরকারের সাথে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিক পরিবেশ এবং সফলভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুই সরকার প্রধানের বৈঠক শেষে দুপুরে থাইল্যান্ডের এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, প্রয়োজনে থাই নাগরিকদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক জোন তৈরির ব্যাপারেও কথা হয় তাদের মধ্যে। এই সময় থাই প্রধানমন্ত্রী দুদেশের সম্পর্ককে আরও জোরদার করার আগ্রহের কথা জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে 3টি সমঝোতা স্মারক, একটি চুক্তি এবং একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলি স্বাক্ষরিত হয় এনার্জি, কাস্টমস এবং ট্যুরিজমের উপর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লেবাননে বিভিন্ন দেশের কূটনীতিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জমকালো এই অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন কাজের তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে অংশ নেন প্রায় 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি সহ
সরকারি বিভিন্ন কর্মকর্তারাও। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে যোগ দেন লেবাননে নিযুক্ত 50টির বেশি দেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন লেবানন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। হোটেলের বলরুম হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননের অর্থ ও বাণিজ্য মন্ত্রী আমিন সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সম্মান করি। ধর্ম ও আদর্শের দিক থেকে দুই দেশ একই চিন্তাধারায় বিশ্বাসী। আগামীতে এই পথ চলা আরও মজবুত হবে বলে আমার বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও তার সহধর্মিণী। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও মেগা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আমাদের নতুন লক্ষ্য ভিশন 2041, স্মার্ট বাংলাদেশ বানানোর লক্ষ্যে কাজ করছে সরকার। লেবাননের সাথে আমাদের সম্পর্ক চমৎকার। আশা করি ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় এবং বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করায় প্রায় এক মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে 52 কোটি ডলার। বৃহস্পতিবার নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 1997 কোটি ডলার। একই সঙ্গে গ্রস রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে 2523 কোটি ডলার। তবে আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে নিট রিজার্ভ আরও কম। এদিকে মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দেনা বাবদ 125 কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবার কমে যাবে। এমন এক সময় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াচ্ছে যখন আইএমএফের একটি মিশন দেশে সফর করছে। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে বৈশাখী কনসার্টে মাতল বাংলাদেশি প্রবাসীরা। পাম্মা প্রোডাকশন আয়োজিত কনসার্টটিতে পারফরমেন্স দিয়ে দর্শকদের মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও অভিনেত্রী দিঘি। রোববার রাজধানী বৈরুতের স্থানীয় একটি স্কুলে কনসার্টটি অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন বিভিন্ন শহর থেকে আগত হাজারো প্রবাসী বাংলাদেশিরা। বিকেল থেকে রাত পর্যন্ত চলে কনসার্ট। চিরাচরিত বাংলা গানের সুর ও নৃত্যে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেন অতিথিরা। মাসুদ পারভেজ নিলয়ের সঞ্চালনায় কনসার্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন খান, নজরুল খান, উজ্জ্বল গাজী, SK শারফিন, আহমেদ রাফি। স্পন্সরে ছিল শতগুরু ট্রাভেলস। বিগত কয়েক বছর ধরেই অর্থনৈতিক মন্দা চলছিল লেবাননে, যা অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী কনসার্ট। বাংলাদেশে আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারি না, তাই এখানে আমরা সবাই মিলে পহেলা বৈশাখ উদযাপন করছি। অনেক ভালো লাগতেছে। আমি এখানে আজকে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক আনন্দিত বোধ করতেছি। पामा प्रोडक्शन आप सबको पहला बैशाख न्यू ईयर বাংলা নিউ ইয়ার का बहुत बहुत बधाई हो। আমাদের এখানে যারা দর্শক লেবাননে আছেন এবং যারা আমাদের গান শোনেন তারা অবশ্যই আনন্দ করেছেন এবং তাদের গান এগুলো মুখে মুখে ছোট থেকে তারা গানগুলো শুনে এসছে। এখন তারা প্রবাসী তারা এনজয় করছে। পাম্মা প্রোডাকশনকে ধন্যবাদ। মনে হচ্ছে আজকে তাদের ঈদ হচ্ছে এরকম একটা বিষয়, কিংবা আমরা যদি বলি পহেলা বৈশাখের কনসার্ট, আজকেই মনে হয় তাদের বৈশাখ, এরকম মনে হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলে বিকেল 5টা পর্যন্ত। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় এই ধাপে 88টি আসনে ভোট গ্রহণের গড় হার 60% বেশি। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতা সহ ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো রিপোর্ট। ভারত জুড়ে নির্বাচনী উৎসব, দীর্ঘ লাইনে ভোটের অপেক্ষা। দ্বিতীয় ধাপে নির্বাচন হয়েছে 13,088টি আসনে।
এই দফায় ভোট হয়েছে কেরালার 20টি আসনে। এ রাজ্যে হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শশী থারুর। সবশেষ পাওয়া তথ্যে কেন্দ্রে ভোট পড়েছে 60% বেশি। এছাড়াও কর্ণাটকে 14 আর রাজস্থানে 13 আসনে হয়েছে নির্বাচন। এ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। এছাড়া পশ্চিমবঙ্গের 3টি আসনেও ভোট দেন স্থানীয়রা, যেখানে গড় ভোট পড়েছে 70% বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে বালুরঘাটে 72.30%। দার্জিলিং আর রায়গঞ্জে ভোট পড়েছে 71% করে। নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও। রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। সহিংসতা হয়েছে বালুরঘাটেও। শিলিগুড়িতেও সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বিজেপি প্রার্থী প্রতিটা আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে একটা ঝামেলা ব্যাপারটা সৃষ্টি করছে। সেই কারণে আমরা সাধারণ কর্মী এবং সাধারণ ভোটার হিসাবে সেটার একটা বিরোধিতা করছি। আপনারা সবাই বলছেন যে এগুলা মুখ্য একদম তুলে তুলে নিয়ে যাবো, আমাকে হুইপ দিচ্ছে, ঠিক আছে দেখে নিব, তুলে তুলে নিয়ে যাবো। একজন ক্যান্ডিডেট তার ভাষা এরকম, আর এটা প্রতিরামের লোকেরা খায় না। এবারের ভোটে শশী থারুর, রাহুল গান্ধী ছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপির টিকিটে নির্বাচন করছেন। পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনেও ভোট হয়েছে। নির্বাচন হয়েছে হেমা মালিনীর আসনেও। এই নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো কেরালা ও রাজস্থানের সবগুলো আসনে ভোট গ্রহণ। এবারে লোকসভা নির্বাচনের 7 দফায় ভোট হবে 543টি আসনে। ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির প্রায় 97 কোটি ভোটার। আগামী 4 জুন ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ইরানের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 1 ডজনের বেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের 3টি প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার এই বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর সাথে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের 3টি কোম্পানির উপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে রাশিয়া যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান। সাহারা থান্ডার নামের একটি ইরান প্রতিষ্ঠান মূলত এই দায়িত্ব পালন করেন। ভারতীয় 3 প্রতিষ্ঠান সাহারা থান্ডারকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা করে। ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের অস্তিত্ব পেয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে MDH এবং এভারেস্টের মতো জনপ্রিয় মশলা ব্র্যান্ডও। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ জানায়, ভারতীয় এসব খাবারে ইথিলিন অক্সাইড নামের রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মরণঘাতী রোগের কারণ। 527টি খাদ্যপণ্যের মধ্যে ভারত থেকে সরাসরি রপ্তানি করা হয় 332টি পণ্য। গেল 4 বছরে এসব পণ্য পাঠানো হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এরই মধ্যে ইউরোপের বাজার থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে এসব খাদ্যদ্রব্য। এর আগে ক্ষতিকর উপাদান থাকায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের খাবার নিষিদ্ধ করা হয় সিঙ্গাপুর এবং হংকংয়ে। দেখতে অবিকল কুকুরের মতো, পাড়ি দিতে পারে দুর্গম পথ, হতে পারবে মানুষের সঙ্গী। নাসার অর্থায়নে ল্যাসি প্রজেক্টের আওতায় এমনই এক 4 পায়া রোবটের সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। দাবি, মানুষের বন্ধু হিসেবে যেতে পারবে মঙ্গল গ্রহে কিংবা চাঁদে, সংগ্রহ করবে তথ্য। বালু, বরফের মতো নরম পথ কিংবা কঠিন প্রস্তর পাড়ি দিতে পারবে অনায়াসেই। 6000 ফুট উপরে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের মাউন্ট হুডের পাথুরে ভূখণ্ডে চলছে কঠিন পরীক্ষা। চাঁদের জন্য তৈরি করা হচ্ছে এমনই এক 4 পায়া রোবট, যার নাম স্পিরিট। হোক চাঁদ কিংবা মঙ্গল গ্রহ, মানুষের পথের সঙ্গী হিসাবে পাড়ি দিতে প্রস্তুত স্পিরিট। পায়ে থাকা সেন্সরের মাধ্যমে অনুভব করতে পারে মাটির নিচে থাকা ধাতুর। প্রতি পায়ে যুক্ত সেন্সর নির্দেশ করে পায়ের নিচে থাকা পৃষ্ঠদেশের ধরন। ধারণা মেলে পরিবেশ সম্পর্কেও। রোবট কুকুরটিকে নিয়ে এখানে এসেছি। এখানকার মাটির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সেটি। মানুষের মতোই পায়ের নিচে থাকা মাটির ধরন সম্পর্কে বুঝতে পারে রোবটটি। বিজ্ঞানীরা এ ধরনের তথ্য পেতে অনেক আগ্রহী। কঠিন পরিস্থিতিতে অভিযোজন কিংবা সদা পরিবর্তনশীল ভূখণ্ডে কিভাবে হাঁটতে হয় রোবটকে, তা শেখানোই মূল উদ্দেশ্য। কেননা ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোতে মানুষের সাথে রোবট পাঠাতে চায় নাসা।
সামনের মিশনগুলোতে মহাকাশে রোবট পাঠানোর চিন্তা করছি। তারা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। মানুষ আর রোবট কিভাবে সমন্বয় করতে পারে সেটিই প্রজেক্টের লক্ষ্য। নাসার বিজ্ঞানী সহ ল্যাসি প্রজেক্টে কাজ করছেন বিশ্বখ্যাত নানা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। প্রকল্পে $2 মিলিয়ন অনুদান দিয়েছে নাসা। সফলতা পেলে এমন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজাইন করা হবে আরও অনেক মেশিন, যারা অন্য গ্রহের পৃষ্ঠদেশে হাঁটা চলার মাধ্যমেই সংগ্রহ করবে প্রয়োজনীয় তথ্য। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।